আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স আমাদের খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। যারা ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একজন ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য পাঠিয়েছেন দৌলতপুর খুলনা থেকে। এই ভাইটি আমার কাছে ইন্ডাকশন কুকার পাঠিয়েছেন রিপেয়ারের জন্য। তো এখানে ডাবল ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডাবল ডিসপ্লের ইন্ডাকশন কুকার এবং এই ইন্ডাকশন কুকারের কয়েলটাও বেশ অনেক বড়। তো এই ইন্ডাকশন কুকার একটু ওল্ড মডেলের, অনেক পুরাতন ইন্ডাকশন কুকার। তো এই ইন্ডাকশন কুকার যিনি পাঠিয়েছেন রিপেয়ারের জন্য উনি একজন ভালো টেকনিশিয়ান, তবে উনি হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে থাকেন। এই ডিসপ্লেতে ডাবল আইসি দেখতে পাচ্ছি আমরা। ডাবল আইসি এই জন্য দেওয়া যে ডাবল ডিসপ্লে, সেজন্য ডাবল আইসি দেওয়া। এই ভাই নিজেই এই ইন্ডাকশন কুকারটি খুলে একটু রিপেয়ার করার চেষ্টা করছিলেন। পরে আইজিবিটি এবং পাওয়ার পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার পরে উনি আর কিছু করেন নাই, আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়েছেন রিপেয়ার করার জন্য। তো আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ইন্ডাকশন কুকার কীভাবে রিপেয়ার করতে হয় এগুলো শেখার জন্য, জানার জন্য ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে যে ডিসপ্লে বোর্ড আছে, কন্ট্রোলার বোর্ড, এটি আমি খুলে নিচ্ছি। আমার কাজের ধরনটা এরকম, আমি কিন্তু পুরো সার্কিটটি বের করে টেবিলের পরে রেখে কাজ করি, কারণ এই বডির ভিতরে লাগানো থাকলে কাজ করতে অনেক অসুবিধা হয়। তো ডাবল ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এগুলো সরিয়ে রেখে দেব, বাড়তি যে জিনিসগুলো আছে ওগুলো আমাদের প্রয়োজন নাই। এই ধরনের কাজ যখন আপনাদের কাছে আসবে আপনারা কোথা থেকে শুরু করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে এই কয়েলটাকে খুলে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এই কয়েলটাকে আমি আলাদা করে দেব। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এরকম শিক্ষণীয় ভিডিও নতুন পাওয়ার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন এই ধরনের যখন বোর্ড আসবে, এখানে কোনো ফিউজ নাই, ফিউজটা উড়ে গেছে, এখানে ফিউজই নাই। তো ফিউজটা কখনই উড়ে যায়, কখন শর্ট হয়, যখন আইজিবিটি সেকশন আউটপুট সেকশন শর্ট হয় তখন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আপনারা নোট করে রাখবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। তো প্রথমে আমি এখানে মিটার নিয়েছি মাপ দেওয়ার জন্য যে আসলে কোথায় কি শর্ট হয়ে আছে। প্রথমে আমি আইজিবিটি মাপ দিব। দেখেন এখানে আইজিবিটি শর্ট দেখাচ্ছে, ইমিটার টু গেট শর্ট এবং ইমিটার টু কালেক্টর এটাও শর্ট। এবং এখানে যে ব্রিজ রেকটিফায়ার ডায়োড আছে এই ডায়োডটাও কিন্তু শর্ট দেখাচ্ছে একদিকে, আবার একদিকে শর্ট না। তবে রেকটিফায়ার ডায়োডটি আমি খুলে আবারও মাপ দিব। যদি কোনো সন্দেহ থাকে আপনাদের, সেই পার্টসগুলো খুলবেন, খুলে তারপরে মাপ দিবেন। তো আমি আইজিবিটি এবং রেকটিফায়ার সবকটাই খুলে নিচ্ছি। ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য দুইটা মিটার ব্যবহার করবেন আপনারা, একটি হচ্ছে অ্যানালগ, একটি ডিজিটাল। তো আমি দুইটা মিটার দিয়ে আপনাদের কাজ দেখিয়ে থাকি সবসময়। তো আমি এখানে আইজিবিটি খুলে নিয়েছি। আইজিবিটি শর্ট আছে কিনা এটি বোঝার জন্য অ্যানালগ মিটারই যথেষ্ট। অ্যানালগ মিটারে খুব সুন্দর দেখা যায় কাটা, দেখেন কাটার দিক ফলো করেন, কাটাতেই কিন্তু পুরো বাড়ি মারতেছে, দেখেন ডাইন পাশে কাটা চলে যাচ্ছে। যদি শর্ট না হতো তাহলে কাটাটা মিডিল বরাবর উঠতো বা উঠতো না। এখন আমি এখানে রেকটিফায়ার ডায়োডটি খুলে নিচ্ছি। দেখেন এই যে ব্রিজ যে ডায়োডটি আছে, এই ডায়োডের এক কোণা কাটা থাকে, সেটি হচ্ছে পজিটিভ সাইড। দেখেন এই যে এই কোণাটি কাটা, এই সাইডটা হচ্ছে পজিটিভ, তাই আমি মিটারে পজিটিভ ধরলাম এবং এই পাশটা হচ্ছে নেগেটিভ। দেখেন এখানে কাটা কিন্তু পুরো উঠতেছে না, মিডিলের থেকে একটু বেশি উঠতেছে। তো এই রেকটিফায়ার ডায়োডটি সম্পূর্ণ ভালো আছে। এই ডায়োডটি আমি আবার লাগিয়ে দিব। আর বোর্ডে আর কি প্রবলেম আছে, কোথায় কি শর্ট হয়েছে এগুলো আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটি ইন্ডাকশন কুকারের পিসিবি বোর্ড কীভাবে রিপেয়ার করতে হয়। এটি হচ্ছে পাওয়ার সেকশন। এখানে যে ফিউজটা ছিল সেই ফিউজটা নেই, হয়তোবা সেই টেকনিশিয়ান ভাই খুলে দিয়েছেন বা ব্লাস্ট হয়ে গেছে। তো আমি এখানে একটি ফিউজ লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে ফিউজ না লাগানো পর্যন্ত আমি ভোল্টেজটা মাপ দিতে পারবো না। এখানে যখন আমি এসি ভোল্টেজ ইন করব তখন ফিউজটি লাগাতে হবে। ফিউজ ছাড়াও ভোল্টেজ ইন করা যায়, কিন্তু সেটি আপনাদের বোঝানো একটু কষ্টকর ব্যাপার হয়ে যাবে বা আপনারা সহজে বুঝবেন না। তো আমি এখানে ফিউজ লাগিয়ে দিচ্ছি। এখানে ফিউজের ঘাটতি ছিল, সেই ফিউজের ঘাটতিটি আমি পূরণ করে দিয়েছি। এখানে এই বোর্ডে একটু সিস্টেম ভিন্ন। এই যে
রেজিস্ট্যান্সটা দেখিয়েছি আপনাকে, এই রেজিস্ট্যান্সটা এই কোনায় থাকে, কিন্তু এই বোর্ডে এই রেজিস্ট্যান্সটি এখানে দিয়েছে। তো এই সার্কিটের ডায়াগ্রামটা একটু ভিন্ন রকম করা হয়েছে। এই যে এখান থেকে একটি ডায়োড, দুটি ডায়োড, তিনটি ডায়োড দিয়ে এই রেজিস্ট্যান্স দিয়ে পাওয়ার সাপ্লাই আলাদা করা হয়। কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে দেখেন, এই যে এই ব্রিজ রেকটিফায়ার ডায়োড থেকে একটি আলাদা 4060 ডায়োড লাগিয়ে একটি 22 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে এখানে পাওয়ারের সাপ্লাইটি আলাদা করে দেওয়া হয়েছে। এখন এই ব্রিজ রেকটিফায়ার ডায়োডটি যেহেতু ভালো আছে, সেজন্য আমি এই ডায়োডটি আগে লাগিয়ে দিচ্ছি, তা না হলে এখানে ভোল্টেজটি মাপা সম্ভব হবে না। তো ডায়োড লাগানো হয়ে গেছে। এখন আমি মিটারের যে নেগেটিভ কানেকশান আছে ওইটি আমি এখানে সার্কিটের যে নেগেটিভ কানেকশান আছে ওখানে আমি গ্রাউন্ড করে দিয়েছি। ভোল্টেজটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 323 ভোল্ট আছে ডিসি। এখানে একটি ডায়োড আছে, এখান থেকে পাস হয়ে এই যে রেজিস্ট্যান্স আছে 22 ওহম, 323 ভোল্ট। এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে 4.7 ইউএফডি 450 ভোল্ট এখানে আসতেছে। এখন আমি চেক করব 19 ভোল্ট। দেখেন এখানে 19.23 দেখাচ্ছে, 19 ভোল্ট ওকে আছে। এখন 5 ভোল্ট ওকে আছে কিনা সেই 5 ভোল্ট আমরা চেক করতেছি। দেখেন এখানে 5.1 ভোল্ট দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ পাওয়ারটি ওকে আছে। যদি ডিসপ্লেতে কোনো সমস্যা না থাকে তাহলে সার্কিটের যে ভোল্টেজগুলো আমরা পেয়েছি 5 ভোল্ট আর 19 ভোল্ট, তাতে ডিসপ্লে আলো চলে আসবে পাওয়ার কট লাগানোর সাথে সাথে। তো আমি ডিসপ্লেটি সংযোগ দিয়ে দিয়েছি মাদারবোর্ডের সাথে। এখন আমি ফ্ল্যাগটি দিচ্ছি। দেখেন ফ্ল্যাগ দেওয়ার সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে 227 ভোল্ট এসি ভোল্টেজ দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে E0 দেখানোর অর্থ হচ্ছে এটি হচ্ছে এখন মেটাল সেন্স করবে, কারণ এখানে কোনো হাঁড়ি বা পাতিল দেওয়া নাই বা সেন্সার লাগানো নাই। তো এখানে সেন্সার লাগানোর আগে, হাঁড়ি পাতিল লাগানোর আগে আইজিবিটি লাগাতে হবে। আর আইজিবিটি আপনারা এইভাবে যদি লাগিয়ে দেন, নতুন আইজিবিটি লাগানোর সাথে কিন্তু আইজিবিটি উড়ে যাবে, কারণ এখানে আইজিবিটির যে গেট কানেকশান থাকে, এই গেট কানেকশানে কোনো রকম যদি কোনো ভোল্টেজ থাকে সেক্ষেত্রে আইজিবিটি লাগানোর সাথে কিন্তু আইজিবিটি উড়ে যাবে। তো আমি আগে চেক করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু 5.11 মিলি ভোল্ট দেখাচ্ছে, যা দেখানোর কথা নয়। এখানে প্রায় আধা ভোল্টের মতো চলে আসতেছে ভোল্টেজ এই গেটে। এখানে 0 ভোল্ট থাকবে, তার মানে এখানে যে ড্রাইভ সেকশন আছে 3টা ট্যান্ডেস্টার দিয়ে এবং 18 ভোল্টের জেনারেটর ডায়োড দিয়ে যে ড্রাইভ সেকশন করা থাকে, এখানে কোথাও প্রবলেম আছে যার কারণে ভোল্টেজ পাসিং হচ্ছে। এখন আমাদের ট্রেক করতে হবে যে এই যে 19 ভোল্ট এই ড্রাইভ সেকশনে যাচ্ছে কি না। তো এই 19 ভোল্ট এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে 19 ভোল্ট ড্রাইভ সেকশনে যায়, যে জায়গায় আসবে 19 ভোল্ট এখানে নাই। এখানে দেখেন 7 ভোল্ট দেখাচ্ছে। তো এই 19 ভোল্ট যত সময় না যাবে ড্রাইভ সেকশন ওকে হবে না। তো এখানে যে রেজিস্ট্যান্সটি লাগানো আছে, রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তো আমি এখন এই রেজিস্ট্যান্সটি খুলে নিব। তো এই রেজিস্ট্যান্সটি খুলে আমি মাপ দিয়ে দেখব যে আসলে এই রেজিস্ট্যান্সের প্রবলেম কি না। তো আমি রেজিস্ট্যান্সটি খুলে নিচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ কাজ করবেন, এরকম ভোল্টেজ কোথায় কত থাকে এগুলো আপনাদের নোট করে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কাজ করতে গেলে। এখানে রেজিস্ট্যান্স কত মানের লাগানো আছে আমি এটা চেক করার জন্য আমি মিটারের তারটি খুলে নিচ্ছি আবার। তো আপনারা মিটারের দিকে ফলো করেন, এই রেজিস্ট্যান্সের মান কত মিটারে দেখাবে। মিটারে দেখাচ্ছে 9.77, তার মানে হচ্ছে 10K রেজিস্ট্যান্স এটা। তো রেজিস্ট্যান্স ভালো আছে, 9.77 মানে রেজিস্ট্যান্সটি ভালো আছে। এখন দেখতে হবে এই ড্রাইভ সেকশানে ট্যান্ডেস্টার শর্ট হতে পারে, অথবা এখানে ট্যান্ডেস্টারের কাছে 18 ভোল্টের জেনারেটর ডায়োড আছে, এটি শর্ট হতে পারে। তো আমি আবারও অ্যানালগ মিটারের সাহায্য নিচ্ছি। অ্যানালগ মিটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে শর্ট আছে কিনা। আপনারা মিটারের দিকে ফলো করেন, দেখেন এখানে যে জেনারেটর ডায়োড আছে শর্ট দেখাচ্ছে। এখন আমি এই জেনারেটর ডায়োডটি খুলে আবারও মাপ দিব। অনেক সময় দেখা যাচ্ছে বোর্ডে লাগানো অবস্থায় মাপ দিলে বোঝা যায় না, খুলে নিয়ে মাপ দেওয়াটাই হচ্ছে সব থেকে ভালো। তো দেখেন আমি এখন আপনাদের সামনেই মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কাটা মাঝামাঝি উঠতেছে, যদি শর্ট থাকতো তাহলে কাটাটা কিন্তু পুরো ডান দিক চলে যেত। তো এখানে জেনারেটর ডায়োডটি ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখেন তো শর্ট দেখাচ্ছিল ওই সময় বোর্ডে, তার মানে বোর্ডে জেনারেটর ডায়োড বাদে অন্য কিছু শর্ট আছে। তো এই ট্যান্ডেস্টারটা শর্ট হতে পারে। দেখেন এখানে আমি ট্যান্ডেস্টার মাপ দিচ্ছি, ট্যান্ডেস্টার শর্ট দেখাচ্ছে। তো এখানে যে ট্যান্ডেস্টারগুলো আছে আমি এই ট্যান্ডেস্টারটি খুলে নিব। ট্যান্ডেস্টার খুলে আবারও আমি মাপ দিয়ে দেখব মিটারে।
তো আমি ট্যান্ডেস্টারটি খুলে নিয়েছি। আপনারা এইভাবে কাজ করবেন, দেখেন মিটারের দিকে ফলো করেন। ট্যান্ডেস্টারের যে বেস কালেক্টর ইমিটার আছে, দেখেন এখানে বেস টু কালেক্টর শর্ট হয়ে গেছে। এখানে এই ট্যান্ডেস্টারটি চেঞ্জ করতে হবে। এখানে যদি ড্রাইভ সেকশানে কোথাও যদি শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আইজিবিটির গেটে ভোল্টেজ চলে যাবে। আর আইজিবিটির গেটে ভোল্টেজ যদি যায়, তাহলে আইজিবিটি লাগানোর সাথে আইজিবিটি উড়ে যাবে। এখানে যে ট্যান্ডেস্টারটি শর্ট হয়ে গেছে, এর নাম্বার হচ্ছে 3904। তো আমি এখানে 8050 ট্যান্ডেস্টার লাগিয়ে দিব, কারণ এই 8050ও এনপিএন আর 3904 এটাও এনপিএন। আমি আপনাদের ডাটা শিট দেখিয়ে দিচ্ছি। এখানে ডাটা শিট ফলো করেন। বাম পাশে হচ্ছে যে ট্যান্ডেস্টারটা দেখানো হচ্ছে 3904, এর বেস কালেক্টর ইমিটার একই আছে, এটাও এনপিএন। আর ডাইন পাশে যেটা আছে 8050, ওর বেস কালেক্টর ইমিটার একই আছে, এটাও হচ্ছে এনপিএন। তো এরকম যদি এনপিএন এবং বেস কালেক্টর ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা ট্যান্ডেস্টার অল্টারনেট করে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে 8050 ট্যান্ডেস্টার লাগিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে এই ট্যান্ডেস্টার লাগিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এইভাবে আইসি হোক আর ট্যান্ডেস্টার হোক, এর ডাটা শিট বের করে আপনারা কাজ করবেন। যদি না পারেন, আমার সাথে যোগাযোগ করে আমার হেল্প নিতে পারেন। তো আমি এখানে ভালো করে ক্লিন করে দিচ্ছি যেন শর্ট না থাকে। তো এখন এই ড্রাইভ সেকশানে কোনো প্রবলেম নাই। এখানে যে জেনারেটরটি আমি খুলেছিলাম সেটি লাগিয়ে দিয়েছি, এবং এখানে আইজিবিটিতে যে গেট কানেকশান আছে, ওখানে কোনো ভোল্টেজ আছে কি না আবারও আমি চেক করব। তার আগে আমি এখানে এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিচ্ছি, যে রেজিস্ট্যান্সটি আমি খুলেছিলাম 10K রেজিস্ট্যান্স। তো এই 10K রেজিস্ট্যান্স লাগানোর পরে আমি আবারও ভোল্টেজটা চেক করে দেখাবো আপনাদের, কারণ এই ড্রাইভ সেকশানে মিনিমাম 18 ভোল্ট আসতে হবে। 18 ভোল্ট না আসলে এই ড্রাইভ সেকশানটি চালু হবে না। আর 18 ভোল্ট না আসলে ঠিকমতো এই আইজিবিটির গেটে কিন্তু ভোল্টেজ যাবে, আর ভোল্টেজ গেলেই আইজিবিটি কিন্তু টিকবে না, আইজিবিটি লাগানোর সাথেই শর্ট হয়ে যাবে। তো এখন আমি আবারও পাওয়ার কর্ডটি লাগিয়ে চেক করে দিচ্ছি ভোল্টেজ। এখানে দেখেন 19 ভোল্ট আছে, কিন্তু এই পাশে 19 ভোল্টের কম আসতেছে, 8 ভোল্টের মতো পাসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে 19 ভোল্ট, এক পাশে 19 ভোল্ট আর এক পাশে 8 ভোল্ট। এই 8 ভোল্ট হবে না, এখানেও মিনিমাম 18 ভোল্ট আসতে হবে। তো এই রেজিস্ট্যান্স যেটা লাগানো আছে, এটি মনে হয় সম্ভবত সমস্যা আছে। দেখেন এখানে এখনও ভোল্টেজ আছে, আইজিবিটির গেটে এখনও ভোল্ট পাচ্ছি আমি, এখানে 0 ভোল্ট থাকার কথা। তো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা মনে হয় অন্য কোনো ভাই লাগিয়েছেন। আমি ওই রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে এখানে আমি 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। যেখানে 10K রেজিস্ট্যান্স লাগানো ছিল, সেখানে আমি 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগানোর সাথে সাথেই 19 ভোল্ট চলে যাবে, 19 থেকে 18 ভোল্ট ড্রাইভ সেকশানে পেয়ে যাব ইনশাল্লাহ। কারণ এখানে 10K রেজিস্ট্যান্স লাগানো থাকে না। কোনো এক মেকানিক ভাই হয়তো আমারকে ট্রাই করার জন্য হয়তো লাগিয়েছেন, না হলে উনি ভুল করে লাগিয়েছেন। যাই হোক, তো আমি আমার অভিজ্ঞতা থেকে এখানে আমি 56 ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। এখানে 120 ওহম বা 100 ওহমসের রেজিস্ট্যান্স লাগালেও চলবে। তো এখন আমি আপনাদের ভোল্টেজটি মাপ দিয়ে দেখিয়ে দেব যে এখানে 18 ভোল্ট আসতেছে কিনা। তো দেখেন এক সাইডে হচ্ছে 19 ভোল্ট আর এক পাশে দেখেন 18 ভোল্ট চলে আসছে। এখন ড্রাইভ সেকশনেও কিন্তু 18 ভোল্ট চলে আসছে, আর আইজিবিটির গেটে দেখুন 0 ভোল্ট। তো এখন আমাদের এই আইজিবিটি সেকশন ওকে হয়ে গেছে, এবং আইজিবিটির যে ড্রাইভ সেকশন আছে, এই ড্রাইভ সেকশনও ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে আইজিবিটি লাগিয়ে দিতে পারি নিঃসন্দেহে। অনেকে আমাকে আপনারা কমেন্ট করেন যে স্যার আমরা আইজিবিটি লাগাই, আইজিবিটি লাগানোর পরে কিছু সময় চলে, আবার আইজিবিটি ঠাস করে উড়ে যায় বা শর্ট হয়ে যায়। আবার অনেকে কমেন্ট করেন যে স্যার আইজিবিটি লাগানোর সাথে যখনই চুলা অন করা হয়, অন করার সাথে সাথে আইজিবিটি শর্ট হয়ে যায়, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে এটাই, দেখেন এখানে 0 ভোল্ট আছে। আইজিবিটির গেটে সবসময় 0 ভোল্ট থাকতে হবে। যদি কোনো রকম মিলি ভোল্টেজও যদি থাকে, সেক্ষেত্রে আপনারা আইজিবিটি লাগাবেন না। আর আইজিবিটি যদি লাগিয়ে বসেন, সেক্ষেত্রে কিন্তু আইজিবিটি উড়ে যাবে। তো এখন বোর্ড কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি সেট করব। এখানে কুলিং ফ্যানের জায়গা দেখতে পাচ্ছেন অনেক নোংরা, অনেক ময়লা। তো কুলিং ফ্যানের এই জায়গাটি আমি ক্লিন করে নিয়েছি, এবং কুলিং ফ্যানও পরিষ্কার করে নিয়েছি। কুলিং ফ্যানের এই যে ছিদ্রগুলো আছে, এগুলো যদি ময়লা থেকে ভরে যায়, ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ঠিকমতো বাতাস ভিতরে ঢুকবে না।
আর বাতাস ঠিকমতো যদি না লাগে আইজিবিটিতে, তাহলে আইজিবিটি অতিরিক্ত গরম হবে, অতিরিক্ত গরম হলে আইজিবিটি নষ্ট হয়ে যাবে। সব দিকে আপনারা খেয়াল রাখবেন, কোনো দিকে অবহেলা করবেন না। অনেক নতুন টেকনিশিয়ান ভাই চিন্তা করেন যে সার্কিট বোর্ডটি রিপেয়ার করা হয়ে গেছে, সেট করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এই যে কুলিং ফ্যান খুব ইম্পর্টেন্ট, এই কুলিং ফ্যানের এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেন। এই যে ইন্ডাকশানের যে কাস্টমারগুলো থাকেন, ইনারা তো এগুলো পরিষ্কার করতে পারেন না। যখন টেকনিশিয়ানের কাছে নিয়ে আসবে রিপেয়ারের জন্য, টেকনিশিয়ানের উচিত দায়িত্ব যে এগুলো পরিষ্কার করে দেওয়া। তো আমি সব কিছু কমপ্লিট করে এখানে সেট করে দিচ্ছি। এখনই আমি আপনাদের দেখাবো চুলাটা হিট হচ্ছে কেমন এবং কত এম্পিয়ার লোড নিচ্ছে। আমার কাছে এম্পিয়ার মিটার আছে সিরিজ বোর্ডে। ইন্ডাকশানের কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে ইন্ডাকশানের এম্পিয়ার মাপার জন্য এম্পিয়ার লোড মিটার রাখতে হবে, নাহলে আপনারা বুঝবেন না যে কত এম্পিয়ার লোড নিচ্ছে। এম্পিয়ার যদি বেশি লোড নেয় সেক্ষেত্রে এম্পিয়ার কমানোর ব্যবস্থা আছে এখানে। যদি আপনারা এম্পিয়ার বাড়ানো অবস্থায় রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আইজিবিটি বেশি দিন লাস্টিং করবে না, 2-4 ঘন্টা চলবে বা 2-1 দিন চলবে, আবার আইজিবিটি নষ্ট হয়ে যাবে, আবার কাস্টমার নিয়ে চলে আসবে আপনার কাছে। তো এগুলো অ্যাডজাস্ট করে দিবেন। আমি এই কয়েলটি সেট করে নিচ্ছি, ডিসপ্লের কর্ডটি লাগিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমি যে কাজগুলো করি, যে নতুন আইজিবিটি লাগিয়ে দিলাম, রেজিস্ট্যান্ট লাগিয়ে দিলাম, এই মালগুলো কিন্তু সবাই পায় না খুঁজে। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার আপনি কীভাবে কাজ করেন, এই মালগুলো কোথা থেকে সংগ্রহ করেন। তো এই মালগুলো আপনারা যদি কোথাও না পান আমার কাছ থেকে নিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। ইন্ডাকশান চুলার যাবতীয় পার্টস আমার কাছে পাবেন। ইন্ডাকশান, ইনফ্রারেড, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার, সমস্ত কিছু মাল পাবেন। তো দেখেন আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি। এখানে অ্যাম্পিয়ার মিটারে ফলো করেন 0 আছে। এখন আমি যদি ইন্ডাকশান অন করি তাহলে অ্যাম্পিয়ার শো করবে ওখানে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 227-28 ভোল্ট। তো আমি অন করে দিয়েছি। এখানে E0 আসতেছে, তার কারণ এখানে কোনো হাঁড়ি পাতিল দেওয়া হয় নাই। তো আমি এখানে একটি বাটি দিয়ে দিচ্ছি স্টিলের, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে লোড নিচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে 270, আসলে 270 না, এটা হচ্ছে 2700 ওয়াট। এবং যখন দেখাবে 201 তখন বুঝবেন যে 2100 ওয়াট। তো এখানে ফাংশন থেকে সব কিছু চেঞ্জ করা হয়। তো এখানে মিটারে দেখেন লোড নিচ্ছে 6.0 এম্পিয়ার লোড নিচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা কাজ শিখতে পারে। আরেকটা বিষয়, আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন যে স্যার আপনার সাথে কীভাবে আমরা কন্ট্যাক্ট করব, কীভাবে আপনার সাথে আমরা লেনদেন করব, ইন্ডাকশান কুকারের পার্টসপাতি সব কিছু আমরা আপনার কাছ থেকে কীভাবে নিতে পারি। তো সেজন্য আমি ভিডিও ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক সব কিছু দিয়ে দিয়েছি এবং আপনারা আমার সাথে মোবাইলে কথা বলে সব কিছু নিতে পারবেন। ইন্ডাকশানের যাবতীয় পার্টস আমার কাছে পাবেন, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, এই সমস্ত মালামাল আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি। এছাড়া যদি কোনো ইলেকট্রিশিয়ান ভাই বা টেকনিশিয়ান ভাই ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ারিংয়ের কাজ আমার দিয়ে করাতে চান তাহলে আমার কাছে পাঠাতে পারেন। আমি সেই সার্কিটটি রিপেয়ার করে আবার আপনাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার আপনার যে সিরিজ বোর্ডটা আছে এই সিরিজ বোর্ড বানাতে কত টাকা খরচ হয়, কিভাবে এগুলো আমরা আপনার কাছ থেকে নিতে পারি। তো ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।